সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের প্রথম অধ্যায়ের নমুনা ৫ নিয়ে আলোচনা করব এবং প্রথম অধ্যায় শেষ করে দেব। এবং এই যে আমি নমুনা ৫ নিয়ে আলোচনা করতেছি, এর কিছু সমাধান রয়েছে। সমস্যার সমাধানও করে দিয়েছি ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি শেষ অবধি দেখবা। দেখো, বলা হচ্ছে যোগাযোগের একটি বিশেষ ধরনের মাধ্যম আছে আর সেটির নাম হচ্ছে সাহিত্য। সাহিত্যের মধ্য দিয়ে লেখকের সঙ্গে পাঠকের একটা যোগাযোগ ঘটে, যা একটি লিখিত যোগাযোগ। তবে শিক্ষার্থী বন্ধুরা, আগুনের পরশমণি একটা গল্প দেওয়া আছে, যিনি লিখেছেন তার নাম হচ্ছে হুমায়ুন আহমেদ। এই হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন 1948 সালে এবং মৃত্যুবরণ করেন 2012 সালে। লেখাটি তার আগুনের পরশমণি উপন্যাসেরই অংশবিশেষ। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় লেখক। তার উল্লেখযোগ্য কিছু বই রয়েছে। বইগুলোর মধ্যে হচ্ছে নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বলা হচ্ছে আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদ। আমি যদি এখানে গল্পটা তোমাদেরকে পড়াই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারবা। ঘড়িতে 5:30 বাজে। কারফিউ শুরু হতে এখনো ৮ ঘন্টা বাকি, কিন্তু এর মধ্যে চারদিক জনশূন্য। লোকজন যার যার বাড়ি ফিরে গেছে। বাকি রাতটায় কেউ আর ঘর থেকে বেরোবে না। ইদ্রিস মিয়া তার দোকান বন্ধ করার জন্য উঠে দাঁড়ালো। রোড শেষ মুহূর্তে কিছু বিক্রি বাটা হয়। আজ হচ্ছে না। কেন হচ্ছে না কে জানে। অন্ধকার থেকে সবাই ভাবছে বোধহয় কারফিউর সময় হয়েছে। সময় না হলেও কিছু যায় আসে না। আজকাল সবাই অন্ধকারকে ভয় পায়। ইদ্রিস মিয়া দোকানের তালা লাগাবার সময় লক্ষ্য করলো গলির ভেতরে লম্বা একটি ছেলে ঢুকছে। তার হাতে কয়েকটা পত্রিকা। হাঁটার ভঙ্গি দেখে মনে হচ্ছে বাসার নম্বর পড়তে পড়তে আছে। ইদ্রিস মিয়ার দোকানের সামনে এসে সে থমকে দাঁড়ালো। ইদ্রিস মিয়া বলল, আপনি কি মতিন স্যারের বাড়ি খুঁজেন? ছেলেটি তাকালো বিস্মিত হয়ে, কিছু বলল না। ইদ্রিস বাড়ি দেখিয়ে দিল, নিচু গলায় বলল, লোহার গেট আছে, গেটের কাছে একটা নাইরকল আছে, তাড়াতাড়ি যান, 6টার সময় কারফিউ। ইদ্রিস মিয়া হনহন করে হাঁটতে লাগলো। একবারও পিছনে ফিরে তাকালো না। ছেলেটি তাকিয়ে রইল ইদ্রিস মিয়ার দিকে। লোকটি ছোটখাটো, প্রায় দৌড়াচ্ছে। সে নিশ্চয়ই অনেকখানি দৌড়িতে থাকে। 6টার আগে তাকে পৌঁছাতে হবে। ছেলেটি এগিয়ে গেল, লোহার গেটের বাড়ির সামনে দাঁড়ালো। নারকেল গাছ দুটি ঝুঁকে আছে রাস্তার দিকে। প্রচুর নারকেল হয়েছে, ফলের ভারী যেন গাছ হেলে আছে। দেখতে বড় ভালো লাগে। ছেলেটি গেটের টোকা দিয়ে ভারী গলায় ডাকলো, মতিন সাহেব। মতিন উদ্দিন সাহেব। বয়সের তুলনায় তার গলা ভারী। ছেলেটির নাম বদিউল আলম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসতে পারে যে ছেলেটির নাম কি? ছেলেটির নাম বদিউল আলম। 3 মাস পর সে এই প্রথম ঢুকেছে ঢাকা শহরে। জুলাই মাসের 6 তারিখ। জুলাই মাসের কত তারিখ? 6 তারিখ। দিনটা ছিল বুধবার। 1971 সন। একটি ভয়াবহ বৎসর। পাকিস্তানি সৈন্যবাহিনীর কঠিন মুঠির ভেতরে একটি অসহায় শহর। শহরের অসহায় মানুষ। চারিদিকে সীমাহীন অন্ধকার, সীমাহীন ক্লান্তি, দীর্ঘ দিবস এবং দীর্ঘ রজনী। রাত দিনের কথা বলা হচ্ছে। বদিউল আলম গেট ধরে দাঁড়িয়ে আছে। সে শহরে ঢুকেছে 7 জনের একটি ছোট্ট দল নিয়ে। শহরের গেরিলা অপারেশন চালানোর দায়িত্ব তার। ছেলেটি রোগা, চশমায় ঢাকা, বড় বড় চোখ, গায়ে হালকা নীল রঙের হাওয়াই শার্ট। সে একটি রুমাল বের করে কপাল মুছে দ্বিতীয়বার ডাকলো, মতিন সাহেব। মতিন সাহেব। মতিন সাহেব দরজা খুলে বের হলেন। দীর্ঘ সময় অবাক হয়ে তাকিয়ে রইলেন ছেলেটির দিকে। এ তো নিতান্তই বাচ্চা ছেলে। এরই কি আসার কথা? আমার নাম বদিউল আলম। এসো বাবা, ভেতরে এসো। সামনে কথা বলতে গিয়ে মতিন সাহেবের গলা ধরে গেল। চোখ ভিজে উঠল। এত আনন্দ হচ্ছে। তিনি চাপা স্বরে বললেন, কেমন আছো তুমি? ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় দেখো, আমি যে তোমাদেরকে এভাবে পড়াই দীর্ঘ একটা সময় লাগবে। তো এখানে অনেক পৃষ্ঠার একটা গল্পটা। আমি শুধু জাস্ট তোমাদের একটু কথা বলি যে আসলে এখানে কি, কি বলা আছে না বলা আছে, এই বিষয়গুলো একটু শুধু তোমরা মাথায় রাখবা। কেননা আমি সমাধান করে দিয়েছি। আমরা যদি সরাসরি চাচ্ছি সেদিকে চলে যেতে। তোমাদেরও আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। সুতরাং আমি সমাধানটা করে দিব। তো তোমরা এই বিষয়গুলো সবাই পড়ে নিতে পারবা। এখানে যা, যা বলা আছে বিষয়গুলো। চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এখানে মতিন সাহেবের ডায়ালগ আছে। এরপর হচ্ছে ছেলেটার ডায়ালগ রয়েছে। বিভিন্ন বিষয় আরকি রয়েছে, যে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু বিষয় এখানে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা। সুরমা নামের একটা মেয়ে আছে, তারও কিছু বিষয় এখানে রয়েছে। তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারবা শিক্ষার্থী বন্ধুরা। আমি চাচ্ছি না যে এগুলো পড়ে অযথা তোমাদের সময় নষ্ট করব। এবং আমি যে সমাধানটা করে দিয়েছি, আমি চাবো সেদিকেই যাওয়ার জন্য। তোমাদেরকে যাতে সমাধানগুলো খুব সহজে বুঝতে পারতে পারো, তোমরা খুব সহজে অনুধাবন করতে পারো, সেজন্য আমি এখানে কালক্ষেপণ করতে চাচ্ছি না, সময় অতিবাহিত করতে চাচ্ছি না। এবার দেখো যে রসুন পেঁয়াজ বস্তায় ভর্তি করা ছিল, যেগুলো বাথরুম কোথায় দেখে বদিউল আলমের যে বিষয়গুলো এখানে রয়েছে, কার্যাবলীগুলো রয়েছে, তোমরা সেগুলো দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা। এক নজরে সবগুলো তোমরা চোখ দিয়ে বুলিয়ে নিতে পারতেছো, যেখানে কোন কোন বিষয়গুলো ইঙ্গিত করা হয়েছে। রাত্রির বাবা কি জিজ্ঞাসা করেছিল, কি না জিজ্ঞাসা করেছিল, বুঝতে পারছিল কিনা কথাগুলো, সেই বিষয়গুলো এখানে অনুধাবন করতে পারবে তোমরা।
এবার দেখো এখানে বদিউল আলম চলে যাবে, সুরমা অবাক হয়ে তাকিয়ে রয়েছে কিনা, কি জন্য কি বিষয়গুলো হচ্ছে, কি বলা হচ্ছে, বিপদ আছে কিনা, বিপদের সংকেতগুলো আছে কিনা, এই বিষয়গুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। বউর বাড়িতে থাকবে কিনা, আলম সাহেব কি বলতেছে না বলতেছে, সুরমা কি বলছে না বলতেছে, অসুবিধা আছে কিনা, এই বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, শহরে কে থাকেন না থাকেন এই বিষয়গুলো। তো চলো আমরা আর কারকাবুন করবো না, একদম সরাসরি চলে যাচ্ছি অনুশীলনীর সমস্যার দিকে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে যেগুলো সমাধান তোমরা পরে নিতে পারবা। কারফু, কারফু বলতে কারফিউ বলা হচ্ছে যেখানে বাড়ির বাইরে বের না হওয়ার সরকারি নির্দেশ। ক্যাম্প খাট, কাঠ ও মোটা কাপড়ে তৈরি খাট। গেরিলা অপারেশন, নিজেকে গোপন করে শত্রুকে ঘায়েল করার জন্য যে যুদ্ধগুলো করা হয়ে থাকে। ঝুম বৃষ্টি, প্রবল বৃষ্টি। ডায়ালগ সংলাপ, বিক্রি বাটা বেচাকেনা। স্বাধীন বাংলা বেতার, মুক্তিযুদ্ধের সময় পরিচালিত বাংলাদেশ বেতার কেন্দ্র। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে আগুনের পরশমণি সাহিত্য নমুনার ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে করতে হবে। দেখো এখানে বলা হচ্ছে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে। এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাৎ কি? এই যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে? একজন লেখক লেখার সময় কি কি উপকরণ ব্যবহার করেন এবং একজন প্রকাশক প্রকাশের সময় কি কি উপকরণ ব্যবহার করে থাকেন? এই যোগাযোগের উদ্দেশ্য কি? উপরের সাহিত্য নমুনায় লেখক কি ধরনের অভিজ্ঞতা পাঠকের মধ্যে সঞ্চারিত করেছেন? এবার বলা হচ্ছে এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত? ভিডিও মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে নতুন কি কি উপকরণের প্রয়োজন হয়? শিক্ষার্থী বন্ধুরা, এর সমাধানটা আমি করে দিয়েছি। চলো তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা সমাধানটি দেখতে পাচ্ছ এখানে। তবে হ্যাঁ, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দিবা। দেখো প্রশ্ন ১, কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে এবং এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাৎ কি? বলতে পারি এখানে লিখিত মাধ্যমে, সাহিত্য রচনার মাধ্যমে লেখক তার পাঠকের সাথে যোগাযোগ করেছেন। এই মাধ্যমের সাথে যোগাযোগের অন্যান্য মাধ্যম অর্থাৎ প্রত্যক্ষ ও যান্ত্রিক মাধ্যমের কিছু পার্থক্য রয়েছে। সেগুলো কি? বলতে পারি প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে প্রায় সব সময় এবং যান্ত্রিক মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে অনেক সময় আমরা কথা বলে মনের ভাব প্রকাশ করি এবং অপরের কথা শুনে তার মনের ভাব বুঝতে পারি। কিন্তু লিখিত মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে বলা ও শোনার বদলে আমরা লিখে মনের ভাব প্রকাশ করি আর পরে অন্যের মনের ভাব বুঝতে পারি। প্রত্যক্ষ ও যান্ত্রিক মাধ্যমে উভয় পক্ষই একই সময়ে যোগাযোগ করলেও লিখিত মাধ্যমে একই সময়ে যোগাযোগ হয় না। প্রত্যক্ষ ও যান্ত্রিক মাধ্যমে পারস্পরিক যোগাযোগ অনেক দ্রুত হয়। যেমন কারোর সাথে কথা বলার সময় সে কিছু জানতে চাইলে আমরা সাথে সাথে উত্তর দিতে পারি। কিন্তু লিখিত মাধ্যমে পারস্পরিক যোগাযোগ বেশ সময় সাপেক্ষ। যেমন আমাদের উদ্দেশ্যে কেউ চিঠি লিখে পাঠানোর আরও কিছুদিন পরে আমরা তার চিঠি পাই। আবার তার চিঠির জবাবে পাঠানো চিঠি বেশ কিছুদিন পরে তার কাছে পৌঁছায়। এভাবে লিখিত মাধ্যমে পারস্পরিক যোগাযোগ সম্পন্ন হতে প্রত্যক্ষ যান্ত্রিক মাধ্যমের তুলনায় অনেক বেশি সময় লাগে। তবে লিখিত মাধ্যমে অনেক ক্ষেত্রেই পারস্পরিক যোগাযোগের লক্ষ্য থাকে না। এতে যোগাযোগের উদ্দেশ্য থাকে অনেকটা একমুখী। যেমন নোটিশ, ব্যানার, মোড়ক, বিজ্ঞাপন, পোস্টার, ফেস্টুন, প্লাকার্ড, সাইনবোর্ড প্রভৃতিতে মূলত একমুখী যোগাযোগ হয়। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, বলা হচ্ছে যে এই যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে। বলতে পারি এই যোগাযোগে কাগজ, কলম, পেন্সিল, কালি প্রভৃতি উপকরণ ব্যবহৃত হয়েছে। একজন লেখক লেখার সময় কি কি উপকরণ ব্যবহার করেন এবং একজন প্রকাশক প্রকাশের সময় কি কি উপকরণ ব্যবহার করে থাকেন? বলতে পারি একজন লেখক লেখার সময় কাগজ, কলম, পেন্সিল ব্যবহার করে সাহিত্য রচনা করেন এবং একজন প্রকাশক বই প্রকাশের সময় কাগজ, কালি, ছাপা যন্ত্র ব্যবহার করেন। এরপর দেখো এখানে বলা হচ্ছে এই যোগাযোগের উদ্দেশ্য কি? বলতে পারি এই যোগাযোগের উদ্দেশ্য হলো কোনো ঘটনা বা ধারণা সম্পর্কে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি ও মতামত পাঠকের কাছে পৌঁছে দেওয়া। এরপর বলা হচ্ছে এখানে আরেকটা বিষয়, উপরে সাহিত্য নমুনায় লেখক কি ধরনের অভিজ্ঞতা পাঠকের মধ্যে সঞ্চারিত করেছেন? বলতে পারি এখানে আমরা উপরে সাহিত্য নমুনায় লেখক 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকা শহরে পাকিস্তানি সেনাবাহিনীর দুঃশাসনে আটকা পড়া অসহায় মানুষের জীবনযাপনের চিত্র তুলে ধরেছেন। ঢাকায় গেরিলা অপারেশনের দায়িত্বপ্রাপ্ত অনেক যুবকের অপরিচিত এক বাসায় আসা আশ্রয় নেওয়ার ঘটনা লেখক বর্ণনা করেছেন। মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষ কতটা অসহায় ছিল সেই ইঙ্গিতও লেখক তুলে ধরার চেষ্টা করেছেন। দেশকে শত্রুমুক্ত করার লক্ষ্যে তরুণ সমাজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে গেরিলা অপারেশন চালায়। সমূহ বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও তাদেরকে আশ্রয় দেয় অনেক পরিবার। এভাবে মুক্তিযুদ্ধে সকল স্তরের মানুষের অবদানের এই অভিজ্ঞতাই লেখক পাঠকের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করেছেন। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বলতে পারি যে এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত।
বলতে পারি এই যোগাযোগে প্রত্যক্ষ মাধ্যম ও যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা যেত। প্রত্যক্ষ মাধ্যমে কোন সভা সেমিনারে পাঠকদের উদ্দেশ্যে লেখক বা অন্য কোনো ব্যক্তি গল্পটি পাঠ করে শোনাতে পারেন। এক্ষেত্রে বাক প্রত্যঙ্গ, কান, চোখ, হাত, ইশারা, সংকেত প্রভৃতি প্রত্যক্ষ উপকরণ ব্যবহার করা যেত। যান্ত্রিক মাধ্যম ব্যবহার করে লেখক তার লেখাটি ওয়েবসাইটে ব্লগ পোস্ট আকারে প্রকাশ করতে পারেন। এক্ষেত্রে মোবাইল, ল্যাপটপ যোগাযোগের উপকরণ হিসেবে ব্যবহার করা যেত। এবার বলা হচ্ছে ভিডিও মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে নতুন কি কি উপকরণের প্রয়োজন হবে। বলতে পারি ভিডিও মাধ্যমে উপরের সাহিত্য নমুনাটি দিয়ে সিনেমা তৈরি করে উপস্থাপন করা যেতে পারে। এক্ষেত্রে গল্পের চরিত্র অনুযায়ী অভিনেতা বাছাই করতে হবে। ভিডিও রেকর্ড করার জন্য ক্যামেরা, সংলাপ রেকর্ড করার জন্য অডিও রেকর্ডার এবং ভিডিও এডিট করে সিনেমা বানাতে ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন হবে। সিনেমা দেখার জন্য দর্শকের টেলিভিশন, ল্যাপটপ বা মোবাইল প্রয়োজন হবে। শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এই ছিল তোমাদের সঙ্গে আমার আলোচনার বিষয় নমুনা 5 নিয়ে। এরপর আসবে দ্বিতীয় অধ্যায় নিয়ে। তবে হ্যাঁ, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং আমার ভিডিওগুলো আমি চাই তোমরা বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো শিক্ষার্থী বন্ধুরা।